অডিও কথনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য একটি রহস্য উপন্যাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি শুরু করতে যাচ্ছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস 'ঋণ'। উপন্যাসটি আমি ৩টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি শুরু করছি প্রথম পর্ব দিয়ে। আপনার নাম? মিঠু মিত্র। বাবার নাম? স্বর্গত পিনাকি মিত্র। আপনার কোনো পোশাকি নাম আছে? না, আমার একটাই নাম। বয়স? ৩৩ বছর। ঠিকানা? এই ফ্ল্যাটই আমার ঠিকানা। এই ফ্ল্যাট ছাড়া আপনার আর কোনো বাড়ি নেই? আছে, কৃষ্ণনগরে আমার বাবা করেছিলেন, কিন্তু সেটা ভাড়াটেদের দখলে। তারা ভাড়াও দেয় না। বাড়ির ট্যাক্স কে দেয়? আমিই দেই। আপনি কোথায় চাকরি করেন? এলাহাবাদ ব্যাংকে। ব্রাঞ্চ? রসা রোড। কি চাকরি করেন? অ্যাকাউন্টস অফিসার। কতদিন চাকরি করছেন? প্রায় ১০ বছর। একই ব্রাঞ্চে? না, ৩টে ব্রাঞ্চে ঘুরে ফিরে। আপনার ম্যারিটাল স্ট্যাটাস? সিঙ্গল। কখনো কি বিয়ে হয়েছিল? হয়েছিল। কার সঙ্গে? মিতালি ঘোষ। ডিভোর্স হয়ে গেছে। বিয়েটা ভেঙে গেল কেন? মিতালি আমাকে পছন্দ করত না। কেন করতেন না? সেটা তারই জানার কথা। অপছন্দের কথাটা তিনি কবে প্রকাশ করেন? বিয়ের রাতেই। অপছন্দ হলে তিনি আপনাকে বিয়ে করলেন কেন? আমাদের বিয়েটা কিছুটা অ্যাক্সিডেন্টাল। কিরকম? ওর বাবা বরুণ ঘোষের লাং ক্যান্সার হয়েছে বলে একজন বড় ডাক্তার সন্দেহ প্রকাশ করেন। মিতালি তার একমাত্র সন্তান। তিনি বিপত্নিক ছিলেন। সুতরাং তিনি খুব তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেওয়ার জন্যই উঠে পড়ে লাগেন। হাতের কাছে আমাকে পেয়ে আমার সঙ্গেই বিয়ে দিয়ে দেন। বরুণ ঘোষের সঙ্গে আপনার বিয়ের আগেও পরিচয় ছিল? সামান্য ছিল। আমার ব্রাঞ্চে ওর অ্যাকাউন্ট ছিল, প্রায় আসতেন। আমি তখন ক্যাশে বসতাম। সেই সূত্রেই পরিচয়। মেয়ে বিয়ে দেওয়ার পক্ষে পরিচয়টা যথেষ্ট নয় কিন্তু। সেটা আমি অস্বীকার করছি না। বরুণ ঘোষ কি নিজেই আপনার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন? হ্যাঁ। আর আপনিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান? না, আমার বিয়ে করার ইচ্ছে ছিল না। উনি ওর অসুখের কথা বলে আমাকে রাজি করান। কিন্তু আমরা যতদূর জানি বরুণ ঘোষের তো ক্যান্সার হয়নি। না, সেটা পরে ধরা পড়ে, কিন্তু তখন ক্যান্সার হয়েছে বলে তার দৃঢ় বিশ্বাস ছিল। দেখুন, আমরা পুলিশের লোক। সহজ সরলভাবে কোনো কথা বিশ্বাস করি না। আমাদের কাছে খবর আছে বিয়ের ব্যাপারে আপনারই আগ্রহ বেশি ছিল, কারণ বরুণ ঘোষের টাকা এবং বিষয় সম্পত্তি। তার মেয়ে মিতালিও ছিল সুন্দরী এবং মেধাবী। আপনার যা স্ট্যাটাস, তাতে বরুণ ঘোষের মতো একজন ধনী লোক তার একমাত্র মেয়ের বিয়ে আপনার সঙ্গে দিতে চাইবেন এবং তার জন্য চাপাচাপি করবেন, এটা কি স্বাভাবিক ঘটনা? না, স্বাভাবিক ঘটনা নয়, আমিও জানি। কিন্তু তখন সিচুয়েশনটা স্বাভাবিক ছিল না। উনি নাচার হয়েই বিয়েটা দেন। আমি যদি বলি, আপনি ওর মেধাবী ও সুন্দরী মেয়েটিকে বিয়ে করে ওর বিরাট সম্পত্তি গাব করার জন্য ওকে ব্ল্যাকমেল করেছিলেন? ব্ল্যাকমেল? কিভাবে ব্ল্যাকমেল করব? সেটা আস্তে আস্তে জানা যাবে। তদন্তের তো মোটে শুরু। আগেই বলছি, বরুণবাবুর সঙ্গে আমার পরিচয় গভীর ছিল না। ব্যাংকের সূত্রে পরিচয়। তাকে ব্ল্যাকমেল করার প্রশ্নই ওঠে না। এই বিয়েতে যে মিতালির আপত্তি ছিল, তাকে আপনি বিয়ের আগে জানতে পেরেছিলেন? না, মিথ্যে কথা। বিয়ের আগে মিতালি আপনাকে টেলিফোন করে জানান যে এই বিয়েতে তিনি রাজি নন। না তো।
এরকম ঘটনা তো ঘটেনি। শুধু তাই নয়, মিতালি আপনাকে একটা চিঠিও লিখেছিলেন। আমি কোনো চিঠি পাইনি। মিতালি ঘোষের বন্ধুরা কিন্তু সাক্ষী দেবে। তারা কিন্তু জানে আমি সত্যি কথাই বলছি। ইউ আর এ কুল কাস্টমার। এই ফ্ল্যাটটা কার? আমার। এটা কি বিয়ের আগেই কিনেছিলেন? হ্যাঁ। ফ্ল্যাট কেনার টাকা কে দিয়েছিল? ব্যাংক থেকে লোন নিয়ে কিনেছিলাম। ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি ছিল। মিথ্যে কথা। আমরা জানি ফ্ল্যাট কেনার জন্য টাকা আপনি আদায় করেছিলেন বরুণ ঘোষের কাছ থেকে। কিন্তু আমার লোনের রেকর্ড ব্যাংকে আছে। সে টাকা তুলে আপনি হয়তো ফিক্সড ডিপোজিট করে রেখেছেন বা শেয়ারে খাটিয়েছেন। আমরা সবই জানতে পারবো। বরুণ ঘোষের কাছ থেকে আমি কোনো টাকা নেইনি। আচ্ছা, বিয়ের রাতে মিতালি আপনাকে কি বলেছিলেন? বলেছিল আমাকে তার পছন্দ নয়। আপনি তখন কি করলেন? আমি খুবই অসহায় ফিল করলাম। আমি তাকে বলেছিলাম যে পছন্দ না হয়ে থাকলে আমার দিক থেকে তার কোনো ক্ষতি হবে না। মিথ্যে কথা। আপনি তার ইচ্ছের বিরুদ্ধে তার সঙ্গে উপগত হয়েছিলেন। না, কখনোই নয়। তার সঙ্গে আমার শারীরিক সম্পর্কই হয়নি। আপনারা এই ফ্ল্যাটে কতদিন একসঙ্গে বসবাস করেছেন? একসঙ্গে বসবাস করিনি। ফুলশয্যার রাত থেকেই মিতালি আর আমি আলাদা ঘরে শুতাম। মাসখানেক বাদে মিতালি স্থায়ীভাবে চলে যায়। আপনার হাইট কত? 5 ফুট 11.5 ইঞ্চি। ওজন? 78 কেজি। মিতালি দেবীর গয়নাগুলি আপনি তার কাছ থেকে কেড়ে রেখে দিয়েছিলেন কেন? গয়না? তার গয়নার খবরই আমি রাখি না। আপনারা দুজন যুবক-যুবতী একসঙ্গে এক ফ্ল্যাটে থাকতেন। তবু আপনাদের মধ্যে সেক্স রিলেশন হয়নি। এটা কি আমাকে বিশ্বাস করতে বলেন? বলি, কারণ ঘটনাটা সত্যি। আপনার রান্নাবান্না কে করে? আমি নিজেই করি। সবকিছু করেন? আমার কোনো কাজের লোক নেই, নিজেই সব করি। তরকারি বা মাছও করতে পারেন? পারি। তরকারি কি দিয়ে কাটেন? বটি? না, ছুরি দিয়ে। কি রকম ছুরি? কিচেন নাইফ। দেখুন তো, এরকম ছুরি? না, না, অত বড় নয়। এর চেয়ে কতটা ছোট হবে? আরো 2 ইঞ্চি ছোট। আপনি কি জানেন মিতালি দেবী ঠিক এইরকম একটা কিচেন নাইফে খুন হয়েছেন? জানি। কিভাবে জানলেন? কাগজে পড়েছি। আপনি কি মিন করতে চাইছেন? আচ্ছা, মিতালি দেবী কি কখনো আপনাকে বলেছিলেন যে তিনি অন্য কাউকে ভালোবাসেন? না তো। ভালো করে ভেবে দেখুন। এরকম কথা বললে আমার মনে থাকতো। বিয়ের সময় আপনার বয়স কত ছিল? 25-26। আর মিতালি দেবীর? 18-19। তখন ও ডাক্তারি পড়ছিল। আপনার কি কোনো প্রেমিকা আছে? না। মাত্র 33 বছর বয়স। নামমাত্র বিয়ে। তবুও কেউ জোটেনি? না। না? অথচ এর আগে পুলিশের জেরার উত্তরে আপনি বলেছেন যে আপনার 2 জন বান্ধবী আছেন। বান্ধবী আর প্রেমিকা এক নয়। তফাৎটা কি? অনেক তফাৎ। তাদের মধ্যে একজনের নাম কি শিখা বড়ুয়া? হ্যাঁ। আরেকজনের কি মন্দিরা সেন? হ্যাঁ। এদের সঙ্গে আপনার কোনো অ্যাফেয়ার নেই? না। বিশ্বাস করতে বলছেন? বলছি। ঠিক আছে। ডিভোর্সের পরে আপনার স্ত্রী বিদেশে চলে গিয়েছিলেন ফর হায়ার স্টাডিজ। কোথায় গিয়েছিলেন আপনি জানেন? হ্যাঁ, শুনেছি আমেরিকায়। আপনি বিদেশে তার ঠিকানা জানতেন? না। জানতেন না? তাহলে তাকে যে আপনি গাদা, গাদা চিঠি লিখতেন, সেগুলো তার কাছে কিভাবে পৌঁছতো?
আমি তাকে চিঠি লিখতাম না। হাসালেন মশাই, তার সুটকেসে আপনার একাধিক চিঠি পাওয়া গেছে। আমি তাকে চিঠি লিখিনি। কখনো নয়। না। আচ্ছা, আপনার শ্বশুর মশাইয়ের সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? প্রথম দিকে ভালোই ছিল। মিতালি আমাকে ছেড়ে ওর কাছে চলে যাওয়ায় উনি খুব দুঃখিত হয়েছিলেন। মিটমাটের চেষ্টাও করেছিলেন। তখন আমার সঙ্গে প্রায়ই দেখা করতেন, দুঃখ প্রকাশ করতেন। মিতালি শেষ অবধি ডিভোর্সের মামলা করায় উনি ভেঙে পড়েন। শুনেছি তখন থেকেই ওর হার্টের দোষ দেখা দেয়। তখন থেকেই আমাদের দেখা সাক্ষাৎ কমে যেতে থাকে। আপনি কি বরুণ ঘোষকে সে সময় থ্রেট করেছিলেন? না তো, থ্রেট করব কেন? আপনি কি কুম্ফু কারাতে জানেন? খানিকটা শিখেছিলাম। কেন শিখেছিলেন? এমনি, শখ করে। নাকি মাস্তান হওয়ার জন্য? মাস্তান? অবাক হচ্ছেন? বাসব হালদার নামে একজন লোককে তার ২ জন বন্ধুসহ আপনি এক ডালিয়ায় মারধর করেছিলেন। তারা আপনার বিরুদ্ধে পুলিশে ডায়েরিও করেছিল। পুলিশ আপনাকে গ্রেফতারও করে। ঠিক কি না? হ্যাঁ, বাসব হালদার নিজেই একজন গুন্ডা। এক ডালিয়ায় আমার একজন বন্ধু ভাড়া বাড়িতে থাকতো। তাকে তুলে দেওয়ার জন্য বাড়িওয়ালা বাসবকে লাগায়। বাসব তাকে প্রায়ই হ্যারাস করত। এমনকি তার বোনকে পর্যন্ত রাস্তাঘাটে টিজ করা শুরু করে। তখন বাধ্য হয়ে বাসব হালদার গুন্ডা ছিল। এ কথা আপনি নিজেই বলছেন। তাহলে বলুন, গুন্ডাকে পেটাতে পারে আরও একজন গুন্ডাই, তাই না? আমি গুন্ডামি করিনি, অন্যায়ের প্রতিবাদ করেছিলাম মাত্র। রবিনহুড, হ্যাঁ? আপনি নিজেকে হিরো বলে প্রমাণ করতে চাইছেন নাকি? তাহলে বলি, আপনার বিরুদ্ধে আরও একটা পুলিশ কেস ছিল। প্রিন্স গোলাম মোহাম্মদ রোডে ন্যাটা দাসকে আপনি মেরে হাসপাতালে পাঠিয়েছিলেন। বেচারা মারাও যেতে পারত। এফআইআরও আছে, আপনি তাকে গুলিও করেছিলেন। আমি? আমি কি করে গুলি করব? আমার তো কোনো বন্দুক পিস্তল নেই। ধীরে মশাই, ধীরে। গুলি আপনি করেছিলেন ঠিকই, তবে শেষ অবধি সেটা প্রমাণ হয়নি। প্রমাণ হয়নি বলে ধরে নেবেন না যে আপনি নিরপরাধ। অনেক ক্রাইমই প্রমাণ হয় না। ন্যাটা দাসকে আপনি কেন মেরেছিলেন? আমার জ্যাঠামশাই তাকে বিশ্বাস করে কিছু ডলার ভাঙাতে দিয়েছিলেন। টাকাটা সে মেরে দেয়। কি রকম জ্যাঠামশাই? গ্রাম সম্পর্কের। ওকে ছেলেবেলা থেকেই চিনি। জাহাজে চাকরি করতেন। ন্যাটা দাসও কি গুন্ডা ছিল? নিশ্চয়ই। পুলিশের রেকর্ডে তার বিরুদ্ধে অনেক কেস। আপনি কি তাকে খুন করতে চেয়েছিলেন? না, শিক্ষা দিতে চেয়েছিলাম। খুনের একটা টেন্ডেন্সি কি আপনার বরাবরই ছিল? না। তাহলে আপনি আসলে একজন হিরো, হ্যাঁ? দুঃখের বিষয়, এরকম একজন হিরোর মূল্য মিতালি দেবী টেরই পেলেন না। যাকগে, বরুণ ঘোষের কথায় আসা যাক। আপনি তাকে কিভাবে ব্ল্যাকমেল করতেন বলুন তো? ব্ল্যাকমেলের প্রশ্নই ওঠে না। ওঠে। তার আগে জিজ্ঞেস করি, ব্ল্যাকমেল কথাটার অর্থ তো আপনি জানেন, তাই না? গুপ্ত কথা ফাঁস করে দেবার ভয় দেখিয়ে টাকা বা সুবিধা আদায় করা। আপনি বরুণ ঘোষের অন্তত একটা গুপ্ত খবর তো জানতেন। কি সেটা? ওর বেনামা অ্যাকাউন্ট। রুদ্র সেন, পিনাকি শর্মা আর হরিপদ হাজরা, এই ৩টে ফিকটিশাস নামে ওর আরও ৩টা অ্যাকাউন্ট ওই ব্রাঞ্চে ছিল। আপনি কি তা জানতেন না? জানতাম। এটা কি গুপ্ত খবর নয়? এটা ম্যাল প্র্যাকটিস। ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কেউ কেউ করে, কিন্তু তেমন মারাত্মক অপরাধ নয় বলে গুরুত্ব না দিলেও চলে। তাহলে কি বলতে চান আপনি বরুণ ঘোষ সম্পর্কে আরও গুরুতর কোনো গুপ্ত কথা জানতেন? না, তার সঙ্গে আমার পরিচয় সামান্য। আপনি কি জানেন আমরা তার কিছু ডায়েরি পেয়েছি যাতে তিনি লিখে গেছেন যে তাকে কেউ নিয়মিত ব্ল্যাকমেল করত? না, আমার এসব জানার কথা নয়। যদি বলি ব্ল্যাকমেলার হিসেবে তিনি আপনার কথা ডায়েরিতে লিখে গেছেন? হতেই পারে না। তিনি তেমন মিথ্যেবাদী ছিলেনই না।
ইউ আর এ কুল কাস্টমার। জানেন তো, বড় ক্রিমিনালরা খুব কুল হেডেড হয়। যাকগে, ডায়েরি তো কোর্টেই প্রডিউস করা হবে। বরুণবাবুর কাছ থেকে পণ হিসেবে আপনি কত টাকা নিয়েছিলেন? 1 পয়সাও নয়। আচ্ছা, এবার বেশ একটু ভেবে বলুন তো, বিয়ের রাতে মিতালি দেবী ঠিক কি ভাষায় বলেছিলেন যে তিনি আপনাকে পছন্দ করেন না? ভেবে বলুন। খুব সাধারণভাবে বলেছিল। বিয়ের রাতে না ফুলশয্যার রাতে? ফুলশয্যার রাতে। কি বলেছিলেন? বলেছিল, আমি এ বিয়ে মানি না। বেশ রাগ করে বলেছিলেন কি? খুব ঠান্ডা গলায় বলেছিলেন। তখন আপনার কি রকম রিঅ্যাকশন হয়েছিল? আপনি কি ইনসাল্টেড ফিল করেছেন? হ্যাঁ। আর তাই আপনার ভিতর জিঘাংসা জেগে উঠেছিল? ও কথা কেন বলছেন? কারণ তারপরে আপনি তাকে অ্যাটাক করেন এবং রেপ করেন। আপনি কি জানেন যে স্ত্রীর ইচ্ছের বিরুদ্ধে তার সঙ্গে জোর করে মিলিত হলে সেটাও রেপের পর্যায়ে পড়ে? যদিও এদেশে সেটা বেআইনি নয়। তখন জানতাম না, কিন্তু এখন জানি। কিন্তু আমি সেই অপরাধটা করিনি। আপনার ভিতরে অপরাধ প্রবণতা আছে। আপনি কুম্ফু কারাটে জানেন। আপনার ইগো প্রবল। এসব কন্ডিশনগুলো আপনার বিরুদ্ধে যাচ্ছে। মিতালি দেবী তার এক বন্ধুকে ঘটনাটা পরদিনই জানিয়েছিলেন। তাহলে মিতালি বা তার বন্ধু কেউ একজন মিথ্যে কথা বলছে। বরুণ ঘোষ কবে মারা গিয়েছেন আপনি জানেন? মাসখানেক আগে। কিভাবে জানলেন? বরুণ ঘোষের খবর কি কাগজে বেরিয়েছিল? লোকের মুখে শুনেছি। সেই লোকটিকে মনে আছে? ভাবলে মনে পড়বে হয়তো। এক্সাক্ট ডেটটা জানেন? মনে নেই, তবে নভেম্বরের মাঝামাঝি বোধহয়। কিভাবে মারা যান? থ্রম্বোসিস বোধহয়, ওরকমই শুনেছিলাম। আপনার সঙ্গে তার শেষ দেখা কবে হয়েছিল? মনে নেই, বোধহয় উনি আমেরিকা যাওয়ার আগে। আমার নাম শবর দাশগুপ্ত। খুবই বিচ্ছিরি নাম। তবে মা-বাবা নামটা শখ করে রেখেছিলেন। কি আর করা যাবে বলুন? ঠিকই তো। এমনকি নামটার অর্থও আমি ভালো করে জানি না। বাংলায় আমার বিদ্যের দৌড় খুবই কম। তবে যতদূর জানি, শবর মানে হচ্ছে ব্যাধ। তাই কি? বোধহয়। হাহা, একদিক দিয়ে আমার নামটা খুবই সার্থক। ব্যাধ মানে শিকারী তো। আমিও একজন ভালো শিকারী। আমার শিকার অবশ্য ক্রিমিনালরা। I can always smell a rotten rat. আপনার কথা কি শেষ হয়েছে? আরে না, গলা শুকিয়ে গিয়ে থাকলে আপনি একটু ঠান্ডা জল খেয়ে নিন বরং। আচ্ছা, মিতালি দেবী খুন হন সে তো আপনি নিশ্চয়ই জানেন। হ্যাঁ, গত শনিবার। শনিবার মিতালি ঘোষ একটা পার্টি দিয়েছিলেন। জানেন? জানি। জানবেনই তো। আপনি তো সেই পার্টির একজন ইনভাইটিও ছিলেন। না। ছিলেন না? যাকগে, তবে সেই পার্টিতে উপস্থিত ছিলেন তো? আমি পার্টি জেনে যাইনি। এমনিই গিয়েছিলেন? হ্যাঁ। কার্টেসি ভিজিট? না, মিতালির সঙ্গে আমার দেখা করার দরকার ছিল। সে তো বটেই। তাকে আপনি খুন করতে গিয়েছিলেন। মিতালিকে খুন করে আমার কি লাভ? মোটিভের কথা বলছেন? মোটিভ সবসময় তো আর মেটেরিয়ালিস্টিক হয় না। পুরনো অপমান, আহত অহং, সূক্ষ্ম জেলাসি, পরশ্রী কাতরতা, হেল্পলেস লাভ, হোপলেস রিলেশন, কত কারণ থাকতে পারে। আপনি বলুন না, আপনার মোটিভ কি ছিল? আমি খুনটা করিনি মিস্টার দাশগুপ্ত। আচ্ছা, সে কথা থাক। বলুন, পার্টিটা কোথায় হচ্ছিল? নিচের তলায়, হল ঘরে। চমৎকার সিচুয়েশন, তাই না? নিচের তলায় পার্টি চলছিল। গোলমালে আপনি উপরে উঠে গিয়ে ঘাপটি মেরে মিতালি দেবীর শোয়ার ঘরে লুকিয়ে রইলেন। তারপর পার্টি শেষ করে একটু ড্রাঙ্ক এবং হাই অবস্থায় মিতালি দেবী যখন উপরে উঠলেন, তখন না মশাই, এরকম গোল্ডেন সিচুয়েশন ভাবাই যায় না।
কিন্তু আপনি ভুলে যাচ্ছেন আমার সঙ্গে নিচের তলায় কয়েকজনের দেখা হয়েছিল। তারা আমার চেনা। পার্টি হচ্ছে দেখে আমি যে ফিরে আসি তা তারা জানে। হ্যাঁ, আমরা তাদের স্টেটমেন্ট পেয়েছি। কিন্তু কথাটা হলো স্পট অফ ক্রাইমে আপনাকে দেখা গিয়েছিল। ইউ ওয়্যার দেয়ার, তাই না? তা তো বটেই। মিতালি দেবীর সঙ্গে কি আপনার দেখা হয়েছিল? হয়েছিল। মানে মার্ডারের সময় তো? আহা মশাই, ঝেড়েই কাশুন না। মিতালিকে আমি খুন করিনি। করেছেন, করেছেন। যাকগে, সব তথ্যই বেরিয়ে আসবে। পাপী, পাপী, ঘোর পাপী। বিড়বিড় করতে করতে চোখ মেলল সে। চোখ মেলে যা দেখল তাতে শিউরে উঠে ফের চোখ বন্ধ করে ফেলল। নরক, সব নরক। টেবিলের ওপর গত রাতের ভুক্তাবশেষ, মাংসের হাড়, রুটির টুকরো, এঁটো প্লেট, একটা খালি আর অর্ধেক খালি ব্ল্যাক নাইটের বোতল। মেঝের ওপর খানিকটা বমিও কি। নরক, নরক। বিছানাটা মস্ত বড়। ওপাশে যে শুয়ে আছে তার দিকে তাকাতে ইচ্ছে হলো না সমীরনের। জুলেখা শর্মাদের কখনোই সকালের দিকে অবলোকন করা উচিত নয়। সকালটা কখনোই নয় নষ্ট মেয়ে ছেলেদের জন্য। কাতর একটা অর্থহীন শব্দ করে নিজের ভারী মাথাটা তুলবার চেষ্টা করল সমীরন। প্রতিদিন সকালে এটাই তার প্রথম ব্যায়াম, নিজেকে তোলা। এত পাপ ভগবান সইছেন কি করে? এতদিনে তার বজ্র নেমে আসার কথা। তবে কি তিনি আদতে নেই? নাকি পৃথিবীতে পাপের সংখ্যা এত বেড়ে গেছে যে তার তত বজ্রের স্টক নেই? বালিশের পাশে কর্ডলেস টেলিফোনটা পড়ে আছে। লো ব্যাটারির ইন্ডিকেটর জ্বলে আছে। দুদিন বোধহয় চার্জও দেয়া হয়নি। কত কি বকেয়া যে পড়ে আছে তার। এই যে জুলেখা, এ হলো পরিবর্ত ব্যবস্থা, স্টপ গ্যাপ। তার একজন স্থায়ী মেয়ে মানুষ আছে, খনিকা। না, বউ নয়। সমীরনের সঙ্গে তার শর্ত ছিল, আসা যাওয়া দুই দিকেই খোলা রবে দ্বার। কেউ কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবে না। এবং সমীরনকে ভালো করে বুঝতে হবে যে খনিকা যেমন তার বউ নয়, তেমনি নয় রান্নার লোক বা ঝি। কেউ কারো বন্ধু বা বান্ধবী নিয়ে প্রশ্ন তুলবে না। হ্যাঁ, আর অর্থনৈতিক দিক থেকে কেউ কারো উপর নির্ভরশীল হয়ে পড়বে না। তুমুল নারীবাদী খনিকা গত 2 বছর ধরে তার লিভ ইন গার্লফ্রেন্ড। এই 2 বছর ধরে এই ফ্ল্যাটের ভিতরে বিস্তর মেজাজের বিস্ফোরণ, ইগোর সঙ্গে ইগোর যুদ্ধ ও শান্তি স্থাপন, ভালোবাসা ও ঘৃণা এবং লাভ হেট রিলেশন ও উদাসীনতা, এই সব কিছুই ঘটে গেছে। সে এক ভদ্রমহিলার চেহারা ও স্মার্টনেসের একটু বাড়াবাড়ি প্রশংসা করে ফেলায়। খনিকা, ঘোরতর নারীবাদী খনিকা। কে বিশ্বাস করবে যে রাগ করে বাপের বাড়ি গিয়ে বসে আছে গত 15 দিন? মুক্ত নারীকে কি মানায় এই ঈর্ষা? কিন্তু তর্ক করবে কার সঙ্গে সমীরন? তর্কে তো বহু দূর। এখন গিয়ে খনিকার কাছে তার ক্ষমা চাওয়া ও সেধে ফেরত আনবার বকেয়া কাজটাও পড়ে আছে। জুলেখা অন্তর্বর্তীকালীন বিকল্প ব্যবস্থা মাত্র। কিন্তু জুলেখার কথা জানতে পারলে কপালে সমীরনের আরও কষ্ট আছে। সে পাপী, এই সার সত্য সে জানে। পঞ্চ মকারের কোনোটাই তার বাকি নেই। কিন্তু 5টা ময়ের মধ্যে সে মেয়ে মানুষ আর মদের কথা জানে। বাকি 3টে মগ কি কি? সে অন্তত জানে না। সমীরন নিজেকে দাঁড় করালো। এক হাতে একটা বালিশ, অন্য হাতে কর্ডলেস টেলিফোন। জিভটা এত শুকনো যে মুখে যেন কেউ একটা পাপোশ ঢুকিয়ে দিয়েছে। বালিশটা ফের বিছানায় ছুঁড়ে দিয়ে সে গিয়ে টেলিফোনটা চার্জে বসালো। এই কাজটা জরুরি, কল আসতে পারে। এইরকম বিচ্ছিরি সকালে বাথরুমটা তার কাছে মরুদ্যানের মতো লাগে। জলের আরেক নাম জীবন না? বেসিনের কল থেকে হাতের কষে জল নিয়ে সে কয়েক ঢোক খেলো। তারপর চোখে মুখে জলের ঝাপটা দিয়ে সে আয়নায় নিজেকে দেখে। পাপী, এত পাপ তোর কি করে সইবে রে? আকণ্ঠ ডুবে আছিস পাপে। শাওয়ার খুলে দিল সমীরন। কলকাতার শীত তীব্র নয় ঠিকই, কিন্তু তবু তো শীতকাল।
ঠান্ডা জলের শতধারার সূচিভেদ্য আক্রমণে প্রথমটা শিওরে শিওরে উঠল সে। তারপর ভালো লাগতে লাগলো। আহ, কি আরাম! জলে পাপ ধুয়ে যায় না সে জানে, তবু জল যেন তার গা থেকে বাসি পচা দুর্গন্ধযুক্ত একটা আস্তরণকে অপসারিত করছিল। স্নান করতে করতেই সে হাত ঘড়িটা দেখল, যেটা প্রায় সহজাত কবচ কুণ্ডলের মতো প্রায় 24 ঘন্টাই পড়ে থাকে সে। 8:10। অবিশ্বাস্য। কি করে এটা হয় তা আজও বুঝতে পারেনি সমীরণ। প্রতিদিন সকালে ঠিক একই সময়ে কেন ঘুম ভাঙে তার? কেন প্রতিদিন সকালে শাওয়ারের নিচে দাঁড়িয়ে সে দেখতে পায় ঘড়িতে 8:10? অলৌকিক ছাড়া একে আর কি বলা যায়? স্নান করতে করতেই সে দাঁত ব্রাশ করলো। তারপর শাওয়ার খোলা রেখেই বসলো কমোডে। জল পড়ে যেতে লাগলো বিনা কারণে। কিন্তু এই সময়ে জলের শব্দটা তাকে উদ্বুদ্ধ ও তৎপর করে। বয়ে যাচ্ছে জল, বয়ে যাচ্ছে আয়ু, বয়ে যাচ্ছে মহার্ঘ সময়। জীবন প্রবাহ বহি কাল সিন্ধু পানে যায়। নাই 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 যে সময়। 9:30টায় তার অফিস। কমর থেকে উঠে সে ফের শাওয়ারের নিচে দাঁড়ালো এবং দাড়ি কামিয়ে নিল। অনেকদিন আগে নন্দিতা বলেছিল, আপনার মুখে একজোড়া গোঁফ রাখলে বেশ হতো। এক একটা মুখ আছে, গোঁফ না থাকলে একদম মানায় না। তা হবে, কিন্তু গোঁফের অনেক ল্যাঠা। কেয়ারি করতে হয়, ছাড়তে হয়, দুদিক সমান করতে হয়। তার সময় কোথায়? আজও তাই গোঁফ রাখা হয়নি তার। কোথায় ভেসে গেছে নন্দিতা? গোঁফ ছাড়াও তো দিব্যি চলে গেল এতগুলো বছর। কত বছর? সে কি 40-এর কাছাকাছি? না, সে বয়স নিয়ে মোটেই ভাববে না, ভাবতে চায় না। বয়স মানেই একটা ভয়, একটা জ্বালা, একটা উদ্বেগ। যখন সে বাথরুম থেকে বেরোলো তখনও বিছানার দিকে তাকানোর ইচ্ছে হলো না তার। লণ্ডভণ্ড বিছানায় এক প্রান্তে এখনো জুলেখা শুয়ে। থাকবে, ঘুম ভাঙলে আপনিই চলে যাবে। 11টায় ওর স্কুল। স্নান করে আসার পর নিজের শোয়ার ঘরের দুর্গন্ধ ও নারকীয় পরিবেশ তাকে যেন আরো তাড়া দিচ্ছিল বেরিয়ে পড়ার জন্য। ঘরের বাইরেও একটা নোংরা গান্ধা শহর, তবু আলো আর হাওয়ার প্রবাহমানতা আছে। নরক নরক। বলতে বলতে সে পোশাক পরল। চায়ের জল গরম করে টি ব্যাগ ডোবালো। বাইরের ঘরটা এখনো তত সংক্রামিত নয়, মোটামুটি পরিচ্ছন্ন। তবে ফ্লাওয়ার ভাসে বাসি ফুলগুলো তার সহ্য হয় না। গত 15 দিন ধরে বা তারও বেশি একগোছা হরেক রকম ফুল পড়ছে, শুকোচ্ছে, নেতিয়ে পড়ছে। কেউ ফেলার নেই। ফুলগুলোর দিকে অনিচ্ছের চোখে চেয়ে সে চা খেল। পাপ কখনো গোপন থাকে না, ফুটে বেরোবেই। আর সেই কারণেই সমীরণ কখনো কিছু লুকোছাপা করে না। তার জীবন হলো খোলা বই। এই যে শোয়ার ঘরে জুলেখা শুয়ে আছে, একটু বাদেই ঠিকে ঝি নবরমা এসে ওকে দেখবে। গত 10-12 দিন ধরে দেখছেও। এখন যদি হুট করে ক্ষণিকা চলে আসে, তাহলে সেও দেখবে। না দেখলেও ক্ষণিকা জানতে পারবে ঠিকই। তারপর অনেক অশান্তি হবে। সব জানে সমীরণ, তবু কিছুই লুকোয় না। হায়! সমীরণ একটু চমকে গিয়েছিল। হাতের কাপ থেকে চলকে একটু চা পড়ল হাঁটুতে। হায়, ঘুম ভাঙলো? ভেতরের দরজায় দাঁড়িয়ে মস্ত একটা হাই তুলল জুলেখা। ছোটখাটো শ্যামলা ছিপছিপে মেয়েটি চোখে পড়ার মতো নয়, তবে চলাফেরায় একটা বেড়ালের মতো চকিত তৎপরতা আছে। একটা ফিরিঙ্গি স্কুলে ও ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। ইউপির মেয়ে, কলকাতায় জন্মকর্ম। আর বিশেষ কিছুই জানা নেই সমীরণের। জানার অনেক ল্যাঠা। জুলেখা আরেকটা হাই তুলে বলল, ইটস বোরিং। হোয়াট ইজ বোরিং? এভরিথিং। সমীরণ মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, ঠিক কথা, জীবনটাই ভারী একঘেয়ে। নাথিং হ্যাপেন্স। সোমবার ঠিক মঙ্গলবারের মতো, মঙ্গলবার ঠিক বুধবারের মতো, অ্যান্ড সো অন। চা খাবো? খাও, জল গরম করা আছে। তোমার ফোন বাজছে, ধরো।
জ্বালালে। চলে গিয়ে ফোনটা ধরল সমীরণ। কানে লাগিয়ে হ্যালো বলেই চমকে উঠে কান থেকে ফোনটাকে একটু তফাতে ধরল সে। তার বাবা মধুবাগচি যাত্রা দলে ঢুকলে নাম করতে পারতেন। গলার রেঞ্জ সাংঘাতিক। রেগে গেলে আরো মারাত্মক। এখন সেই মারাত্মক মাত্রার গলাটা তাকে ধমকাচ্ছে। কি ভেবেছ তুমি? সারা রাত ফুর্তি করে সকালে হ্যাংওভার নিয়ে পড়ে থাকলেই হবে? তোমাকে কতবার বলেছি, আজ শুক্রবার অফিসের আগে মিস্টার ভার্মার বাড়ি থেকে একটা জরুরি ফাইল নিয়ে আসবে। উনি অপেক্ষা করছেন। আর একটু বাদেই উনি একটা ফ্লাইট ধরতে বেরিয়ে যাবেন। যাচ্ছি বাবা, এখনই যাচ্ছি। রিচ হিম উইদিন 15 মিনিটস। 15? হার্ড মি? ইয়াস, 15। টেলিফোনটা নামিয়ে রাখতে না রাখতেই ডোরবেল বাজল। এ সময় তো বাজবার কথা নয়। এ বাড়িতে খবরের কাগজ বা গয়লা আসে না। নবরমা আসে 11টার পর। সে ডোরবেল বাজায় না, তার কাছে ডুপ্লিকেট চাবি আছে। সাধাসাধি না করলে ক্ষণিকা নিজে থেকে ফিরে আসার মেয়েও নয়। একটু চিন্তিত ও উদ্বিগ্ন সমীরণ গিয়ে দরজাটার দিকে হাত বাড়িয়ে জুলেখাকে বলল, টু বি অন দি সেফ সাইড, তুমি বরং শোয়ার ঘরে যাও। যাচ্ছি বলে জুলেখা একটা হাই তুলল। তারপর সে বেশ ধীরে সুস্থে শোয়ার ঘরে চলে গেল। দরজা খুলে সমীরণ যাকে দেখল সে বেশ ছোটখাটো মানুষ। গোঁফ আছে, মাথার চুল ছোট করে ছাঁটা, চেহারা রোগা। পরনে কালো ট্রাউজার্স আর একটা করসুলের সবুজ চেকওয়ালা হাওয়াই শার্ট। বিনা হাস্যেই বলল, আসতে পারি? সমীরণ দরজা না ছেড়ে বলল, কি চাই? আপনাকে। কি দরকার? লোকটা বুক পকেট থেকে আইডেন্টিটি কার্ডটা বের করে দেখিয়েই পকেটে ঢুকিয়ে দিয়ে বলল, তদন্ত, ভেরি ইম্পর্ট্যান্ট। সমীরণ একটু ক্যাবলা হয়ে গিয়ে বলল, তদন্ত মানে সেই ইয়ের কেসটা কি? একবার তো এনকোয়ারি হয়ে গেছে। হ্যাঁ, সেই ইয়ের কেসটাই। এনকোয়ারি বারবার হবে, এবার এটা গুরুতর। পরশুদিনও এসেছিলাম, আপনি বেশ সকালেই অফিসে বেরোন দেখছি। আজ্ঞে হ্যাঁ। তবে পরশু অবশ্য আপনার কাজের মেয়েটির সঙ্গে আমার কিছু কথা হয়েছে রিগার্ডিং ইউ। আমি ভিতরে এলে কি আপনার অসুবিধে হবে? ভিতরে গার্লফ্রেন্ড কেউ আছে নাকি মশাই? না না, আসুন। থাকলেও আমি মাইন্ড করব না, তাকেও হয়তো প্রয়োজন হবে। মার্ডার কেস যে কোথা থেকে কোথায় গড়ায়। সমীরণ লোকটাকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল। বলল, বসুন, কিন্তু আমি একটা জরুরি কাজে বেরোচ্ছিলাম। আমার কাজটা কি কম জরুরি? এখন যদি আপনি কাজ দেখান, তাহলে আপনাকে আমার অফিসিয়ালি থানায় টেনে নিয়ে যেতে হবে। আতঙ্কিত সমীরণ বলল, প্লিজ, তাহলে আমি আমার বাবাকে একটা টেলিফোন করে নিই, উনি আমার বস। জানি, কর্ডলেস টেলিফোনটা এই ঘরে নিয়ে এসে কথা বলুন, আর গার্লফ্রেন্ডটিও এখানে স্বচ্ছন্দে এসে বসতে পারেন। সমীরণ টেলিফোনটা নিয়ে এলো। খানিক চার্জ নিয়েছে, চলবে। সে লাইনটা অন করে ডায়ালের বোতাম টিপতে টিপতে বলল, জুলেখা টয়লেটে গেছে, এসে যাবে। বেফাঁস বলা। টেলিফোনে তার বাবার গলা হঠাৎ ফেটে পড়ল। জুলেখা টয়লেটে গেছে? হোয়াট ডু ইউ মিন? কে জুলেখা? আর তার টয়লেটে যাওয়ার খবর তুমি এই সাত সকালে আমাকে শোনাচ্ছ কেন? আপনাকে নয়, আমি জানতে চাই তুমি এখনো বেরিয়ে পড়নি কেন? তোমাকে বলেছিলাম না ঠিক 15 মিনিটের মধ্যে ভার্মাকে রিচ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে। কি সমস্যা? জুলেখাকে? তার টয়লেটে যাওয়াটাই তোমার সমস্যা নাকি? না বাবা, আই এম আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট? বলে বাবা এমন চেঁচালো যে মানুষ অত জোরে সচরাচর চেঁচাতে পারলে টেলিফোন যন্ত্রটারই দরকার হতো না। অ্যারেস্ট? আমি ঠিক শুনছি তো? ঠিকই শুনেছেন, তবু আমি ভেরিফাই করে নিচ্ছি। বলে মাউথপিসটায় হাত চাপা দিয়ে সে লোকটাকে জিজ্ঞেস করল, এম আই আন্ডার অ্যারেস্ট? না না, বরং ইউ আর আন্ডার স্ক্রুটিনি। মাউথপিসটা হাত থেকে সরিয়ে সমীরণ বলল, ইনি বললেন, ঠিক অ্যারেস্ট নয়, আই এম আন্ডার স্ক্রুটিনি। ব্যাপারটা কি তাও আমি জানি না। কেন? তোমাকে স্ক্রুটিনিই বা করা হচ্ছে কেন? তুমি কি করেছ?
মনে হচ্ছে সেই ইয়ের কেসটা। কোন কেসটা? কিসের কেস? একটা মার্ডার কেস। মাই গড! মার্ডার কেস। ঠিক শুনছি? ঠিকই শুনছেন। ইনি বোধহয় আমাকে থানায় নিয়ে যাবেন। ভার্মার ফাইলটা তাই আমার পক্ষে আনা সম্ভব হচ্ছে না। হ্যাং ভার্মা, পুলিশ অফিসারকে ফোনটা দে। আমি ওর সঙ্গে কথা বলতে চাই। লোকটাকে কিছু বলতে হলো না। নিজেই হাত বাড়িয়ে ফোনটা নিয়ে তার বাবাকে বলল, ঘাবড়াবেন না, আপনার ছেলেকে কয়েকটা প্রশ্ন করতে এসেছি। বাবার গলা টেলিফোন থেকে দুহাত দূরে দাঁড়িয়েও শুনতে পেল সমীরণ। বাবা বলল, কার মার্ডার? কিসের মার্ডার? মিতালি ঘোষ নামে একটি মেয়ের। তার সঙ্গে আমার ছেলের কি সম্পর্ক? সম্পর্কটা গোলমেলে, তবে ক্রমশ সব জানা যাবে। আমার যে প্যালপিটেশন হচ্ছে। একটা সরবিট্রেট খেয়ে নিন। শুনুন অফিসার, আমার এই সেজ ছেলেটা অত্যন্ত ইরেগুলার, বোধহয় লম্পটও, এবং একটি মিটমিটে বদমাস। আজকাল কে নয়? দি ইয়াং জেনারেশন ইজ টোটালি স্পয়েলড। তার জন্য আপনারা, অর্থাৎ পেরেন্টসরাই কিন্তু বেশি রেসপন্সিবল। ওকে ওকে, কিন্তু আমার কথাটা শেষ হয়নি। আমি বলছিলাম কি, হি হ্যাজ হিজ ভাইসেস, কিন্তু হি ইজ কমপ্লিটলি ইনক্যাপেবল টু কমিট মার্ডার। হি ইজ নট ব্রট আপ দ্যাট ওয়ে। হু নোজ? তবে আমাদের প্রাইম সাসপেক্ট উনি এখনো নন। ওর কাজটা আজ আপনিই চালিয়ে নিন। কিন্তু আপনাদের প্রশ্নগুলো যে আমার জানা দরকার। আই এম ওরিড। উপায় কি বলুন? ইন্টারোগেশনের রানিং কমেন্টারি তো আপনাকে শোনানো যাবে না। আমি কি আসবো? না না, আপাতত ওকে অ্যারেস্ট করা হচ্ছে না। আপনি পরে ওর কাছ থেকে শুনে নেবেন। ছাড়ছি। আচ্ছা আচ্ছা। ফোনটা অফ করে লোকটা সমীরনের হাতে সেটটা দিয়ে বলল, হেল্পলেস প্যারেন্টস, যান ওটা চার্জে বসিয়ে আসুন। পাপ 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 ছাড়া কি তার জীবনে আর কিচ্ছু নেই? তার জীবন পঞ্চ মকারে আকীর্ণ, কিন্তু মার্ডার ম দিয়ে শুরু হলেও বোধহয় পঞ্চ মকারের মধ্যে পড়ে না। ভিতরের ঘরে এসে কর্ডলেসটা চার্জে বসিয়ে সে কিছুক্ষণ চোখ বুজে চুপ করে ধ্যানস্থ হওয়ার চেষ্টা করল। সকালবেলা তার মাথা এমনিতেই ভালো কাজ করে না, তার উপরে এইসব উল্টোপাল্টা ঘটনায় সে বিভ্রান্ত। এখন দরকার মেডিটেশন। আজকাল স্ট্রেস কাটানোর জন্য অনেকেই মেডিটেশন করছে। ব্যাপারটা কেমন তা অবশ্য ভালো করে জানে না। যোগব্যায়াম, ধ্যান ইত্যাদির কথা সে খুব শুনতে পায় আজকাল। খানিকক্ষণ চোখ বুজে সে নিজেকে জড়ো করার একটা ব্যর্থ চেষ্টা করল মাত্র। তারপর গিয়ে বাথরুমের দরজায় টোকা দিয়ে চাপা জরুরি গলায় ডাকল, জুলেখা, জুলেখা। ভিতরে শাওয়ার চলছে। জুলেখা শুনতে পেল না। টেবিল থেকে চাবিটা তুলে এনে সেইটা দিয়ে দরজায় নক করল সে। শাওয়ার বন্ধ হলো। জুলেখা বলল, কে? আমি। একটু তাড়াতাড়ি করো। কেন? উইল ইউ গো টু দি পি? আরেকটা বাথরুম তো আছে। নো, আই ওয়ান্ট গো টু দ্য পি, বাট দেয়ার ইজ অ্যানাদার পি হিয়ার। পুলিশ। পুলিশ? যা, তুমি ইয়ার কি করছো? মায়েরই না। পুলিশ কি চায়? ইন্টারোগেট করতে এসেছে। আমাকেও? আমাকে কেন? তোমাকেও। আমার সম্পর্কে হয়তো জানতে চাইবে। ডোন্ট ওরি, আই শ্যাল পেইন্ট ইউ ইন পিঙ্ক। ইয়ার কি নয়, সিরিয়াস ব্যাপার। আই মে বি আন্ডার অ্যারেস্ট। কেন? তুমি কি করেছ? পাপ, বিস্তর পাপ করেছি। কিন্তু পুলিশ যে পাপটার কথা বলছে সেটা আমি করিনি। ভেবো না, আমি পুলিশের মেয়ে, পুলিশের নাতনি। আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আ পুলিশ কোয়ার্টার। পুলিশের কোলে চড়েই বড় হয়েছি। চমৎকৃত হয়ে সমীরণ বলল, এসব আগে বলতে হয়। আই এম ইমপ্রেসড। ইউ আর অ্যান অ্যাসেট। পুলিশ কেন এসেছে বলো তো? হ্যাভ ইউ কমিটেড এনি ক্রাইম? আমার এক বান্ধবী সম্প্রতি খুন হয়েছে। বান্ধবী? ইট ওয়াজ অল ইন দি নিউজ পেপার্স। মিতালি ঘোষ। আমি খবরের কাগজ পড়ি না।
ঠিক আছে, তুমি গিয়ে কথা বলো, আমি আসছি। এই শীতে কি একটু ঘাম হচ্ছে তার? কে জানে কেন? ছোটখাটো আনইমপ্রেসিভ চেহারার পুলিশ অফিসারটির সামনে তার কিছু অস্বস্তি হচ্ছে। সে ঘরে ঢুকতেই অফিসারটি কান থেকে একটা ছোট যন্ত্র খুলে তার গুটিয়ে পকেটে রাখতে রাখতে বলল, ওয়েল ডান। তার মানে? আমি এতক্ষণ আপনাদের ডায়ালগ শুনছিলাম। কিভাবে শুনছিলেন? অ্যানি ইলেকট্রিক ডিভাইস? আজকাল যে কত কিম্ভূত যন্ত্রপাতি বেরিয়েছে, একটু শান্তি বা সেক্লুশন থাকছে না। এটা একটা ইম্প্রোভাইজড হিয়ারিং এইড। খুব সফিস্টিকেটেড কিছু নয়, তবু ভালো কাজ দেয়। বসুন। সমীরণ বসল। মিতালি দেবী কি আপনার বাল্যবান্ধবী? আমরা স্কুলে একসঙ্গে পড়তাম। তিনি কেমন মেয়ে ছিলেন? ব্রাইট, মেরিটোরিয়াস। সেটা আমরা জানি। আদার সাইডস? খুব মিশুকে ছিল, একটু রোমান্টিক। ডাক্তারি পড়ার সময় ওর বিয়ে হয়ে যায়, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এত আর্লি এজে বিয়ে হয়েছিল কেন জানেন? সমীরণ একটু দ্বিধাগ্রস্ত হয়ে বলল, ওর মা নেই, বাবা আর ও। বোধহয় ওর বাবা ওর ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন ছিলেন, সেই জন্যই। ওর বাবা বরুণ ঘোষের ক্যান্সার হয়েছিল বলে ডাক্তার একটু ভুল ডায়াগনোসিস করে। ঘটনাটা কি আপনি জানেন? না, আসলে স্কুলের পর আর আমাদের বিশেষ মেলামেশা ছিল না। টেলিফোনে কথা হতো, বিয়ের নেমন্তন্নেও গিয়েছিলাম। এত আর্লি এজে কেন বিয়ে হচ্ছে তা জানতে চাননি? হ্যাঁ, কিন্তু ও কিছু ভেঙে বলেনি। বিয়েতে কি ওর আপত্তি ছিল? ছিল, বলেছিল বাবা ওকে প্রেশার দিয়ে বিয়ে দিচ্ছে। প্রেশারের কারণ কি সাসপেক্টেড ক্যান্সার? আমি ঠিক জানি না, হতে পারে। আপনি হয়তো আরো কিছু জানেন, বলতে চাইছেন না। না, তা ঠিক নয়। মিতালি দেবীর হাজব্যান্ড মিঠু মিত্রকে আপনি চেনেন? চিনি। কিভাবে চেনেন? ওদের বিয়ের সময় পরিচয় হয়েছিল, পরে বন্ধুত্বের মতোই হয়েছিল। কিন্তু বিয়ে তো ভেঙে যায়। 1 মাস পরেই মিতালি দেবী চলে আসেন। হ্যাঁ, কিন্তু মিঠুর সঙ্গে আমার সম্পর্কটা তাতে কেটে যায়নি। সম্পর্কটা কিরকম ভাবে হলো? ঘটনা ইন্টারেস্টিং, বলবো? আপনার কি অত সময় আছে? আছে, আছে, বলুন। বউবাজারে আমাদের একটা জুয়েলারির দোকান আছে। তখন আমরা 2 ভাই ওখানে বসতাম। একবার দোকানে একটা ডাকাতি হয়। ডাকাতির পর বাবা ডিসিশন নেন আমাদের ফিজিক্যাল ফিটনেসের দরকার এবং মার্শাল আর্টও রপ্ত করা প্রয়োজন। আমি জীবনে ব্যায়াম-ট্যায়াম কক্ষনো করিনি। সেটা আপনাকে দেখলেই বোঝা যায়। যায়? যায়। তবে আপনি তো হ্যাপি লাইফ কাটান। হ্যাপিনেসের হ্যাপা হলো হেলথ হ্যাজার্ডস। বাহ! আপনি বেশ অ্যালিটারেশন করতে পারেন। তারপর বলুন। মিতালের বর যে একজন মার্শাল আর্টিস্ট তা আমার জানা ছিল। মিঠুর কাছে আমরা 2 ভাই ওসব শিখতাম। সেই থেকেই বেশ ভাব হয়ে যায়। মিঠু মিত্র কেমন লোক? ভালো, খুব ভালো। তাহলে আপনার বান্ধবী মিতালি তাকে পছন্দ করেননি কেন? কে কাকে পছন্দ করবে বলা মুশকিল। আমি জানতে চাই মিঠু মিত্রকে অপছন্দ করার বিশেষ কোনো কারণ মিতালি দেবীর ছিল কিনা। আমি জানি না। ঠিক আছে, অন্তত এটা তো জানেন বিয়ের আগে মিতালি দেবী আর কোনো ছেলেকে পছন্দ করতেন কিনা। আপনি পান্টুর কথা জানতে চাইছেন? দেখুন, ও কেসটা স্যাড। মিতালি একটা মারাত্মক ভুল করেছিল। ভুল বুঝতে পেরে সে ফিরেও আসে। একটু ডিটেলসে বলবেন কি? ব্যাপারটা হলো মিতালি একটু রোমান্টিক টাইপের। পান্টু ছিল ওর পাড়ার মাস্তান। ও একটু ব্যাড টাইপ, কিন্তু বেশ রোখাচোখা, সাহসী। মিতালি ইনভলভ হয়ে গিয়েছিল। ওর বাবা ভয়ঙ্কর রেগে যাবেন বলে মিতালি ছেলেটার সঙ্গে পালিয়ে যায়। বিগ ব্লান্ডার। ছেলেটার রোজগারপাতি ছিল না, যোগ্যতাও নয়। মিতালি 6 মাস বাদে বাবার কাছে ফিরে আসে। আর রেক অফ এ গার্ল। মেয়ে চলে যাওয়ার পর ওর বাবা পাগলের মতো হয়ে গিয়েছিলেন। শরীরও ভেঙে যায়,
মিতালি ফিরে এলেও ওর বাবা সেই শখটা কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু আমি মনে করি এরকম ভুল যে কেউই করতে পারে। অল ইন দি লাইফস গেম। ঘটনাটা কি মিঠু মিত্র জানতেন? বোধহয় মিতালির বাবাই হয়তো ওকে বলেছিলেন। আপনি শিওর নন? আমি প্রসঙ্গটা কখনো তুলিনি, মনেও হয়নি। পান্টু এখন কোথায়? জানি না, ওকে আমি এক আধবারই দেখেছি। বিয়েটা যে ভেঙে গেল তা পান্টুর ব্যাপারটার জন্য নয় তো? আরে না, মিতালি তার ভুল বুঝতে পেরেছিল, পান্টুকে ঝেড়ে ফেলে দিয়েছিল মন থেকে। ওদের কোনো ইস্যু হয়েছিল কি, মানে পান্টু আর মিতালির? না না, মিঠু মিত্র পান্টুর কথা জেনেই বিয়ে ভেঙে দিয়েছিল, এমন কি হতে পারে? না না, কখনোই নয়, বিয়েটা ভেঙেছিল মিতালি। ঠিক জানেন? 100%। এবার বলুন, পার্টির দিন আপনি কোথায় ছিলেন? পার্টিতেই ছিলাম। আই ওয়াজ অ্যান ইনভাইটি। পার্টিতে কি হয়েছিল? মিতালি অনেককে নেমন্তন্ন করেছিল। অকেশনটা কি? গেট টুগেদার। কিরকম পার্টি? ককটেল ডিনার। মিঠু মিত্রকে কি নেমন্তন্ন করা হয়েছিল? মাই গড, না। তবু মিঠু মিত্র সেদিন মিতালি দেবীর বাড়িতে গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, আমার সঙ্গে তার দেখা হয়। কখন এবং ঠিক কোথায়? আমি তখন গাড়ি থেকে নামছি, দেখি মিঠু কম্পাউন্ডের ফটক দিয়ে বেরিয়ে আসছে। আমি একটু অবাক হয়েছিলাম। মিঠুর প্রেস্টিজ বোধ প্রবল। তিনি কেন এসেছিলেন সে বিষয়ে কিছু বলেছে আপনাকে? না, হি ইজ আ রিজার্ভড ম্যান। আগ বাড়িয়ে কথাই বলে না। আপনাদের মধ্যে কি কিছু কথাবার্তা হয়েছিল? সামান্য। মিঠু খুব অন্যমনস্ক ছিল। আমি বললাম, কি খবর? ও বলল, ভালো। উনি কি গাড়িতে এসেছিলেন? না, মিঠুর একটা বুলেট মোটর বাইক আছে, সেইটাতে চড়েই গেল। খুব স্পিড দিয়েছিল, মনে আছে। আপনি কি মিতালি দেবীকে কিছু জিজ্ঞেস করেছিলেন? করেছিলাম। তিনি কি বললেন? ওকে খুব ডিস্টার্বড দেখলাম। কিরকম? খুলে বলুন। আনইজি লাগছিল, একটু যেন রেস্টলেস। আমাকে হঠাৎ বলল, আমি জীবনে বারবার ভুল করি কেন বলো তো? ব্যাস, এইটুকু? না, আরও একটু বলেছিল। কিরকম? বলল, আই মাস্ট রিকনসাইল। কার সঙ্গে? সেটা স্পষ্ট করে বলেনি, আন্দাজ করছি মিঠুকেই মেন করছিল। হাউ ডু ইউ নো? আমি তো বলেইছি ওটা আমার আন্দাজ। সেদিন কি মিতালি দেবী খুব ড্রিঙ্ক করেছিলেন? হ্যাঁ, মিতালি মদ খেত না কখনো, আমেরিকাতেও না। আমাকে মাঝে মাঝে চিঠি লিখত, তাতে প্রায়ই থাকতো ও আমেরিকার নেশার বিরুদ্ধে একটা আন্দোলন করতে চায়। তবু সেদিন উনি ড্রিঙ্ক করেছিলেন? হ্যাঁ, উল্টোপাল্টা খাচ্ছিল, কখনো হুইস্কি, কখনো শেরি, কখনো বিয়ার বা রাম। বোঝা যায় ও ড্রিঙ্ক করতে জানেই না। তারপর কি হলো? মশাই মুশকিলে ফেললেন। কেন? আমি পাপী-তাপী লোক, মদ আমিও খাই। পার্টি কিছুক্ষণ চলার পর আমি কি আর চৈতন্যে ছিলাম? আউট হয়ে গিয়েছিলেন? ঠিক তা না হলেও আই ওয়াজ এক্সট্রিমলি হাই। ডিনার টেবিলে বসেও আমি নাকি কিছুই খেতে পারিনি। তারপর? ক্ষণিকা আমাকে ফিরিয়ে আনে। ক্ষণিকাকে? যিনি বাথরুমে আছেন? না, এ জুলেখা। আপনার কজন? একজনই, ক্ষণিকা। এ হলো স্টপ গ্যাপ। একে কোথায় পেলেন? জুটে যায়। আপনি ভাগ্যবান লোক। আচ্ছা, মিঠু মিত্র আপনাকে কোথায় কারাটে শেখাতেন? সাদার্ন ক্লাবে, লেকের কাছে। আপনি কতদিন শেখেন? বেশি নয়, মাসখানেক। কারাটে ইজ আ বোরিং থিং। সিনেমা টিনেমায় দেখতে মন্দ নয়, কিন্তু শেখা ভীষণ একঘেয়ে। এক জিনিস হাজারবার করতে হয়। ক্ষণিকা দেবী এখন কোথায়? ক্ষণিকা? ও, সে বাপের বাড়িতে। উনি কি আপনাকে ছেড়ে গেছেন?
বোধহয় না, টেম্পোরারি মিসআন্ডারস্ট্যান্ডিং। সেটা কিরকম? জুলেখা দেবী কি কারণ? না, না, জুলেখা ইজ নো ম্যাচ ফর হার। ব্যাপারটা খুলেই বলি। বলুন। ওয়ান্স আই ওয়াজ ইন লাভ উইথ মিতালি। তাই নাকি? ইট ওয়াজ ন্যাচারাল। মিতালির ডান গালে একটা আঁচিল আছে। আপনি দেখেননি। তাতে ওকে কি সুন্দর দেখাতো। ইনফ্যাক্ট 70% অফ হার মেল ক্লাসমেটস ওয়ার ইন লাভ উইথ হার। তারপর বলুন। অবশ্য কাফলাভ ওসব ভুলে যেতে দেরি হয় না। তারপর মিতালি যখন আমেরিকা থেকে ফিরে এলো, আই ওয়াজ সেকেন্ড টাইম ইন লাভ উইথ হার। আমেরিকায় গিয়ে ও আরও সুন্দর এবং স্মার্ট হয়েছে, অনেক ম্যাচিওর্ড। এইসব কথা আমি খনিকাকে বলেছিলাম। বটে? হ্যাঁ, এবং খনিকা ওয়াজ ক্রস। পার্টি থেকে আমাকে নিয়ে এসে বাড়ি পৌঁছে দিয়ে সে সোজা বাপের বাড়ি চলে যায়। কেন? পার্টিতে কিছু হয়েছিল? আমি নাকি মাতাল অবস্থায় মিতালির প্রতি প্রেম নিবেদন করে ফেলেছিলাম। কিন্তু মাতালের কথা কি ধরতে আছে বলুন? শি ইজ সো জেলাস। বেশি জেলাসি থেকে কিন্তু মানুষ খুনও করতে পারে। আতঙ্কিত সমীরণ বলল, না না, কি যে বলেন, খনিকা ওরকম মেয়ে নয়। কিরকম মেয়ে? কোয়াইট রেসপন্সিবল, সোশ্যাল ওয়ার্কও করে। আপনি কি বলতে পারেন মিতালি দেবীর আমেরিকায় কোনো বয়ফ্রেন্ড আছে কিনা? নেই। কিভাবে জানলেন যে নেই? থাকলে আমাকে জানাতো। উজ্জ্বল সেন বলে কারো নাম শুনেছেন? শুনেছি। উজ্জ্বল ওর বন্ধু ঠিকই, কিন্তু যাকে বয়ফ্রেন্ড বলে তা নয়। উজ্জ্বল কি করেন? আমেরিকায় ওর ব্যবসা আছে। কিসের ব্যবসা? বোধহয় সফটওয়্যার। বোধহয় বলছেন কেন? সেরকমই শুনেছিলাম যেন। ওদের মধ্যে কোনো অ্যাফেয়ার ছিল না বলছেন? না না, থাকলে মিতালি আমাকে জানাতো। বরুণ ঘোষের সঙ্গে আপনার আলাপ ছিল? সামান্য। কিরকম লোক ছিলেন? লোনলি, আপন মনে থাকতেন। আপনার ব্লাড প্রেশার কত? প্রেশার? তা তো জানি না, কেন বলুন তো? মাঝে মাঝে চেক করানো ভালো। আপনার ফোন বাজছে, বোধহয় আপনার বাবা। গিয়ে ফোনটা ধরুন। বাবাই। ফোন ধরেই কানের কাছ থেকে যন্ত্রটাকে তফাৎ করতে হলো। বাবা চেঁচাচ্ছিল, কি হলো? কি হয়েছে? বলবি তো? কিছু হয়নি, আমরা কেবলই কথা বলছি। অ্যারেস্ট করেনি তো? না বাবা। তেমন বুঝলে আমাদের বীরজা উকিলকে খবর দিতে পারি। এখনই দরকার নেই। কে খুন হয়েছে বলছিলি? আমার এক বান্ধবী। কুলাঙ্গার কোথাকার। বাবা ফোন রেখে দেওয়ায় হাঁপ ছেড়ে বাঁচল সমীরণ। সামনের ঘরে ঢুকতেই দেখল লোকটা আবার তার হিয়ারিং এইডটা কান থেকে খুলে পকেটে রাখল। তারপর বলল, আপনার বান্ধবী বাথরুমে একটু বেশি সময় নিচ্ছেন না? আগে হ্যাঁ, বাথরুম ওর খুবই প্রিয় জায়গা। ডাকবো কি? ডাকুন। সমীরণ গিয়ে বাথরুমের দরজায় টোকা দিয়ে বলল, হয়েছে জুলেখা? যাচ্ছি। আরও মিনিট পাঁচেক পর জুলেখা সম্পূর্ণ তৈরি হয়ে সামনের ঘরে এলো। হেসে বলল, হাই, আমি জুলেখা। অফিসার বলল, আমি শবর দাশগুপ্ত, গোয়েন্দা। হাউ থ্রিলিং! আপনি একজন পুলিশ অফিসারের মেয়ে? হ্যাঁ, আমার বাবার নাম বিজয় শর্মা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, রিটায়ার্ড। সমীরণবাবুর সঙ্গে আপনার কতদিনের পরিচয়? জাস্ট 12 দিন। কিভাবে? উই ওয়ার টু লোনলি পিপল, উই মেট সামহোয়ার, অ্যান্ড দ্যাটস দ্যাট। আপনি চাকরি করেন? হ্যাঁ, মেরিজ স্কুলে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর। ম্যারিটাল স্ট্যাটাস? সিঙ্গল। একা থাকেন না বাবা মার সঙ্গে? একা। মা বাবা আমার লাইফস্টাইল পছন্দ করেন না। সমীরণ বাবুর সঙ্গে আপনার দেখা হওয়াটা কি অ্যাক্সিডেন্টাল? হ্যাঁ। কোথায় দেখা হলো? একটা বারে। বারে? আপনি কি ড্রিঙ্ক করেন? অকেশনালি, যখন বোরিং বা লোনলি ফিল করি। আর ইউ ইন লাভ? ডোন্ট নো।
আপনি কি জানেন যে ওর একজন গার্লফ্রেন্ড আছেন? জানবো না কেন? আপনি মিতালি ঘোষের কথা শুনেছেন? না। হাউ ডিড ইউ ফিল ফর হিম? জুলেখা মুচকি হাসল। উইল ইউ বিলিভ? হোয়াই নট? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ স্ক্যার্ড অফ ঘোস্টস। ভূতের ভয়? ঠিক তাই। সবর সমীরনের দিকে চেয়ে বলল, আপনি ভূতে বিশ্বাস করেন? সমীরন ভারী লজ্জিত হয়ে বলে, বিশ্বাস করার প্রশ্নই ওঠে না, কিন্তু ভয় পাই, বিশেষ করে মিতালি খুন হওয়ার পর থেকে। সত্যি? আজ্ঞে। মিস শর্মা, তারপর বলুন। আই এম ন্যাচারালি অ্যাট্রাক্টেড টু লোনলি পিপল। সমীরনকে আমার ভালো লেগেছিল। এর আগে অন্য কোনো মানুষের সঙ্গে এভাবে বাস করেছেন? মাত্র একবার। তবে পল্লবের সঙ্গে আমার বিয়ে হওয়ারই কথা ছিল। একটা অ্যাক্সিডেন্টে সে মারা যায় 1 বছর আগে। আই লিড আ লোনলি লাইফ। আপনার ঠিকানা? 3A/1 লিটন স্ট্রিট, রুম নম্বর 23। এটা কি বোর্ডিং হাউস? হ্যাঁ, কিন্তু এই মার্ডার কেসটার সঙ্গে নিশ্চয়ই আমার কোনো সম্পর্ক নেই। আমি কি যেতে পারি? পারেন। বাই দেন। বাই। জুলেখা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করল সবর। দরজা বন্ধ হওয়ার পর বলল, ইজ শি টেলিং দ্য ট্রুথ? মোর অর লেস। হোয়াই লেস? ওটা কথার কথা, ও ঠিকই বলেছে। কোন বারে আপনাদের দেখা হয়েছিল? মদিরা। আপনি সেখানে রেগুলার যান? যাই, বেশ সেক্লুডেড জায়গা, গাড়ি পার্ক করার জায়গা আছে। জুলেখাও কি যায়? না, সেদিনই ওকে প্রথম দেখলাম। কিভাবে পরিচয় হলো? ও একটু হাই ছিল, এসে আমার টেবিলে বসলো, অ্যান্ড উই টকড। তারপর? তারপর তো দেখছেন। খনিকা দেবী রাগ করবেন না? করবে, এখনো হয়তো জানে না। জুলেখা অবশ্য জানে যে এটা কোনো পার্মানেন্ট ব্যবস্থা নয়। খুব কনসিডারেট মেয়ে। শুধু ভূতের জন্য আপনি বান্ধবী জোগাড় করেছেন, এটা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাস করুন, বাস্তবে কি আমার ভীষণ ভূতের ভয়। পাপী তো। আমার কেবলই মনে হয় মৃতদের আত্মারা আমার কাণ্ড দেখে রেগে যাচ্ছে, বাগে পেলেই এসে গলা টিপে ধরবে। এতক্ষণ আমি পড়ে শোনালাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের রহস্য উপন্যাস ঋণ এর প্রথম পর্ব। উপন্যাসটির বাকি 2টি পর্ব আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। উপন্যাসটির পরবর্তী পর্বগুলো আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।